বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে কারণ না দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা, যে কোনো সংবাদপত্রকে যে কোনো সময় বন্ধ করে দেওয়া হয় এবং ব্যক্তির মৌলিক অধিকারসমূহের ওপর যে কোনো প্রকার হামলার তীব্র নিন্দা করা হচ্ছে। সভা বিশেষ ক্ষমতা আইনকে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং বর্তমান সংবিধানের বিরোধী বলে মনে করেছে এবং তা বাতিল করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। রক্ষী বাহিনীর আইনের মাধ্যমে যেই সমস্ত ক্ষমতা রক্ষী বাহিনীর হাতে অর্পণ করা হয়েছে, সে ক্ষমতাগুলো এতকাল পুলিশের হাতেই একান্তভাবে ন্যস্ত ছিল। যে ক্ষমতা পুলিশের হাতে এতকাল ন্যস্ত ছিল এবং এখনও ন্যস্ত আছে, সে একই ক্ষমতা আবার একটি নতুন বাহিনীর হাতে আইনের মাধ্যমে নতুন করে অর্পণ করার উদ্দেশ্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রচেষ্টা নয়, বরং নানা ক্ষেত্রে যারা সরকারি নীতির সমালোচনা ও বিরোধিতা করবে তাদের ব্যক্তিগত অধিকার হরণ এবং তাদের উপর রাজনৈতিক নির্যাতন পরিচালনা করাই হলো এর প্রধান লক্ষ্য। বাংলাদেশের বিভিন্ন এলাকায় রক্ষী বাহিনীর কার্যকলাপ সম্পর্কে সংবাদপত্রে বহু বিবরণ ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে। কমিটি রক্ষী বাহিনীর এই নির্যাতনমূলক কার্যকলাপের তীব্র নিন্দা করছে এবং রক্ষী বাহিনী আইন বাতিলের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। সভা বর্তমান সরকার কর্তৃক বাংলাদেশের বিভিন্ন এলাকার অসংখ্য ব্যক্তিকে বিনা বিচারে এবং কোনো কারণ না দেখিয়ে এদেশের নাগরিকদের জেলে আটক রাখার নীতি ও কার্যকলাপের তীব্র নিন্দা ও বিরোধিতা করছে এবং বিনা বিচারে আটক সকল ব্যক্তির আশু মুক্তির দাবি জানাচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বলে স্বীকৃত হয়েছে। সংবাদপত্রের স্বাধীন মতামত প্রকাশের অধিকার স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত। বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে, সরকার বিভিন্ন বিরোধী মতাবলম্বী সংবাদপত্রের উপর নিয়মিত হামলা করে সংবাদপত্র সম্পাদক ও কর্মীদের উপর রাজনৈতিক নির্যাতন চালাচ্ছে এবং এ ব্যাপারে প্রচলিত সংবিধানে প্রদত্ত অধিকারসমূহ নিজেরাই খর্ব ও হরণ করছে। দৈনিক গণকণ্ঠের উপর সাম্প্রতিক হামলা এক্ষেত্রে উল্লেখযোগ্য। এই সভা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠার এবং মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির কার্যকরী সংসদের সদস্য গণকণ্ঠ সম্পাদক জনাব আল মাহমুদ সহ অন্যান্য আটক বা গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত সংবাদপত্র কর্মীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে জারিকৃত পরোয়ানা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। পরবর্তীতে মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি সরকারের বিরুদ্ধে বহু মামলা পরিচালনা করে। এসবের মধ্যে জাসদ নেতা শাহজাহান সিরাজের মামলাও ছিল। বহু ক্ষেত্রে কমিটি সাফল্য লাভ করে। দেশে মানবিক ও মৌলিক অধিকার যখন পর্যদস্ত, বর্বর রক্ষী বাহিনীর মধ্যযুগীয় অত্যাচারে যখন কমিউনিস্ট পার্টির অকৃত্রিম দোসর মোজাফফর ন্যাপো প্রতিবাদ জানাচ্ছে বিবৃতি দিয়ে, তখন একটি রাজনৈতিক দলের পক্ষে এই নির্যাতনে মতদানের উদ্দেশ্যে গৃহীত এই প্রস্তাব যে কতটা ঘৃণ্য তা বলবার অপেক্ষা রাখে না। এদিকে সরকারের নির্দেশে সেনাবাহিনী সারা দেশে ব্যাপক অস্ত্র তল্লাশি ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা শুরু করে এবং বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করতে থাকে। এই প্রেক্ষিতে মে মাসে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন বসে। এ মাসেই সেনাবাহিনীর অভিযানের ফলে কুমিল্লায় আওয়ামী লীগ সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়। মজুত করা প্রচুর পরিমাণে রিলিফের সামগ্রী ও গুঁড়া দুধ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও জনমতের চাপে মমতাজ বেগমকে সাময়িকভাবে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। পরে অবশ্য আবার তার বিষয়টি পুনর্বিবেচনার জন্য আওয়ামী লীগের 2 সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির কার্যকলাপ সম্পর্কে পরে বিশেষ কিছু জানা যায়নি। তবে বাকশালে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় এটা পরিষ্কার হয়ে যায় যে তার বাড়িতে বেআইনি অস্ত্রশস্ত্র আওয়ামী শীর্ষস্থানীয় নেতাদের জ্ঞাতসারেই মজুত করা হয়েছিল। সেনাবাহিনীর অভিযানে যখন ক্রমান্বয়ে আওয়ামী লীগের হোমরা চোমরা নেতৃবৃন্দের স্বরূপ জনসম্মুখে প্রকাশিত হয়ে পড়ছিল, ঠিক তখনই 14ই মে মাওলানা ভাসানী সরকারের দুরভিসন্ধি প্রকাশ করে বলেন, যৌথ বাহিনীর অভিযান বন্ধ করার ষড়যন্ত্র চলছে। এর কয়েকদিন পর আওয়ামী লীগ সরকার সত্যি সত্যি যৌথ অভিযান বন্ধ করে দেয়। এতে জনগণ ভীষণভাবে হতাশ হয়ে পড়ে। ইতিমধ্যে দেশের দ্রব্যমূল্য পরিস্থিতির অস্বাভাবিক অবনতি ঘটে। আওয়ামী ছত্রছায়ায় টাউট মজুদ্দার, মুনাফাখোর আর অস্ত্রধারীরা তাদের কুকর্ম অবাধে চালিয়ে যেতে থাকে। সারা দেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম হয়। 29শে জুন মাওলানা ভাসানী জনসভার চেষ্টা করলে তাকে গৃহবন্দী করে সন্তোষে আটক রাখা হয়। একই সাথে অলি আহাদ ও মশিউর রহমান সহ অনেক রাজনৈতিক নেতাকর্মীকেও সেদিন গ্রেফতার করা হয়। তখন সংসদে বাজেট অধিবেশন চলছিল। ওই বাজেটে পোস্টকার্ড, চা, চিনি, সিমেন্ট, ঢেউটিন, রং, রেডিও, টিভির দাম বৃদ্ধি করা হয় এবং রেলের ভাড়া বাড়ানো হয়। সংসদের এই অধিবেশনেই 2রা জুলাই 74
আতাউর রহমান খান অভিযোগ করেন, দেশের সংসদীয় গণতন্ত্রের পথ সংকুচিত। তিনি আরও বলেন, ভোটের পর এমপিরা আঙুল ফুলে কলাগাছ নয় বটগাছ হয়েছে। তিনি প্রশ্ন করেন, ৩,০০০ কোটি টাকার বিদেশি সাহায্য কোথায় গেল? সরকারি হিসাব মতে যুদ্ধে নাকি দেশের ১,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছিল। ২রা জুলাই মাওলানা ভাসানীকে অন্তরীণ রাখার প্রশ্নে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলী বলেন, ভাসানী নিরাপত্তার জন্য পুলিশ চেয়েছিল। দেশের যে কোনো সাংবাদিক সন্তোষে গিয়ে ভাসানীর অবস্থা দেখে আসতে পারেন যে তিনি গৃহবন্দী নন। তার পরদিনই দৈনিক ইত্তেফাক পত্রিকা ২রা জুলাই মাওলানা ভাসানীর স্বহস্তে লেখা একটি চিঠি ছাপে। ওই চিঠিতে মাওলানা ভাসানী শেখ মুজিবের উদ্দেশ্যে বলেন, ২৯শে জুন আমার ঐক্যফ্রন্ট কর্মীদের উপর রমনা থানার পুলিশ যে দুর্ব্যবহার এবং প্রহার করেছে তার তদন্ত করে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দানের দাবি জানাচ্ছি। সমস্ত রাজনৈতিক বন্দী এবং আমার ঐক্যফ্রন্ট এবং ছাত্র কর্মী ও নেতাদের আশু মুক্তিদানের দাবি জানাচ্ছি। ২৯শে জুন দিবাগত রাত ২:৩০টার সময় জনাব মশিউর রহমানের বাড়িতে বহু পুলিশ ও উচ্চপদস্থ পুলিশ অফিসার ঢাকার এডিসি দস্তখতযুক্ত ডিটেনশন অর্ডার দেখিয়ে ৩০ দিনের জন্য ঢাকা সেন্ট্রাল জেলে রাখার জন্য আমাকে গ্রেফতার করে। পরে সেন্ট্রাল জেলে না নিয়ে সন্তোষে কড়া পুলিশ পাহারায় আমাকে নজরবন্দি করে রাখে। কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই যে আইয়ুব শাহীর আমলে তোমার বাসার নিকট ৮ জন পুলিশ, 2 জন হাবিলদার, 1 জন সাব ইন্সপেক্টরের পাহারায় তোমাকে ধানমন্ডিতে নজরবন্দি করে রেখেছিল। আজ তোমার আমলে সন্তোষে অসংখ্য পুলিশ, হাবিলদার, এসআই, আরআই, 1 জন ডেপুটি সুপার দ্বারা আমার বাসার চারদিক ঘিরে রেখেছে। এমনকি পায়খানা পেশাবখানাও বাদ যায় নাই। আমার গরু ঘরেও পুলিশ আছে। সরকারের কোনো ঘরের ব্যবস্থা নাই। আমার মেহমানখানা ও ছেলেমেয়ে থাকার ঘরেও পুলিশের পাহারা আছে। 1 জন ডিআইবি ওয়াচার আমার ঘরের দরজার সামনে, আমার বিবাহিতা মেয়ের জন্য এই ঘর, সর্বদা পাহারায় থাকে। বাইরে ভেতরে বাসার লোকজন ডেপুটি সুপারের পারমিশন নিয়ে যাতায়াত করে। তোমার আমলে আমি অমানসিক নির্যাতন ভোগ করব এটা কল্পনাও করিনি। অদৃষ্টের পরিহাস। তাই তুমি যত শীঘ্র পারো অনুগ্রহ করে আমার বাড়ির মেয়েদের পর্দাপুশিদা রক্ষার জন্য নিজস্ব ঘর কিংবা তাম্বুর ব্যবস্থা করে পুলিশ ও অফিসারদের রাখার ব্যবস্থা করবা, অথবা টাঙ্গাইল বা অন্য কোনো স্থানে আমার পরিবারবর্গ সহ থাকার স্থান পরিবর্তন করার ব্যবস্থা অতি সত্বর করবা। এই চিঠি যেদিন প্রকাশিত হয় সেদিনই ইত্তেফাক সহ কয়েকটি পত্রিকার প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মতো মাওলানা ভাসানীর সাক্ষাৎকার নিতে সন্তোষ যান। তখন ভাসানীর বাড়িতে পাহারারত এক পুলিশ অফিসার একজন ফটোগ্রাফারের ক্যামেরা ছিনিয়ে নিয়ে নষ্ট করে ফেলেন। তাদের সঙ্গে মাওলানাকে সাক্ষাৎ করতে দিতেও অস্বীকার করে পুলিশ কর্মকর্তারা। মাওলানা ভাসানী প্রতিনিধিগণকে কী অবস্থায় তিনি আছেন তা দেখে যেতে বলেন। ৪ঠা জুলাই সেই খবর পত্রিকায় ছাপা হয়। ২০শে জুলাই সাংবাদিকরা আবার মাওলানা ভাসানীর সঙ্গে দেখা করতে গেলে সংশ্লিষ্ট পুলিশ অফিসার তাদের জানান যে মাওলানা ভাসানীর সঙ্গে সাংবাদিকদের ও রাজনৈতিক নেতাদের সাক্ষাতের অনুমতি নেই। আগস্ট মাসে দেশে বন্যা শুরু হয়। আসে বিস্তর রিলিফ নিয়ে লুটপাটের কাহিনী পাওয়া যাবে ১৯৭৪ সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের সংবাদপত্রসমূহে। অবাধ লুটপাট চলে বাঁশ, টিন, খাদ্য সামগ্রী, রিলিফের ঔষধপত্র ও কম্বল নিয়ে। প্রতিদিনের সংবাদপত্রে ছাপা হয় ক্ষুধাতুর মানুষের ছবি। অন্ন নেই, বস্ত্র নেই, মাথা গোঁজার ঠাঁই নেই। কোটি কোটি লোক হয় ক্ষতিগ্রস্ত ও বাস্তুহারা। ৩রা আগস্ট ইত্তেফাকে ছাপা হয় এইসব ছবি। দৈনিক বাংলায় খবর বের হয় বমি খাচ্ছে মানুষ। বাংলাদেশ রেডক্রস সম্পর্কে প্রকাশিত হয় চুরি, দুর্নীতি ও স্বজনপ্রীতির অসংখ্য অভিযোগ। গ্রামেগঞ্জে রেডক্রস প্রধান গাজী গোলাম মোস্তফার নামে ছড়া বের হয়। আতাউর রহমান খান রেডক্রসের অসাধু তৎপরতার প্রতিবাদ করেন, দুর্নীতির অভিযোগ করেন। ১০ই আগস্ট ইত্তেফাকে সেই বিবৃতি ছাপা হয়। ১৩ তারিখের সংবাদপত্রের রিপোর্টে দেখা যায় সারা দেশের মানুষ কচু খেচু খেয়ে জীবন ধারণ করছে। আতাউর রহমান খান অভিযোগ করেন যে বিরোধী দলীয় সদস্যদের ত্রাণ সাহায্য সংগ্রহের চেষ্টায় পুলিশ বাধা দিচ্ছে, তাদের গ্রেফতার করছে। জনাব খান ১১ই আগস্ট কাগজে বিবৃতি দেন যে দুনিয়ায় এমন কোনো নজির নেই যে রেডক্রস সমিতির চেয়ারম্যান কোনো দলীয় লোক হয়। তিনি একজন বিচারপতি অথবা বিশিষ্ট শিক্ষাবিদকে এই সমিতির দায়িত্ব নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গ্রাম থেকে উপদ্রুত এলাকা থেকে হাজার হাজার মানুষ শহরে আসতে থাকে। ঢাকা শহরে ১৩৫টি রিলিফ ক্যাম্প স্থাপন করা হয়। ১২ই আগস্ট যাত্রাবাড়ি রিলিফ ক্যাম্পে আশ্রয় গ্রহণকারীরা বলেন যে ৩ দিনের জন্য তাদের এক মুঠো খাবারও বরাদ্দ হয়নি। ১৬ই আগস্ট আইসিআরসির সদস্য মিস্টার এলভিন কাজ পরিদর্শনের জন্য আদমজি রিলিফ ক্যাম্পে গেলে
লোকেরা কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে চুরি ও স্বজনপ্রীতির অভিযোগ করে। এলভিন চলে এলে কমিটির চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী দ্বারা অভিযোগকারীদের উপর হামলা চালায়। এতে ছুরিকাহত 2 ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। খাওয়ার অনুপযুক্ত পচা বিস্কুট সরবরাহ করা হয়। তা খেয়ে ক্যাম্পগুলোতে কলেরা মহামারী আকারে দেখা দেয়। মরতে থাকে মানুষ। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলে। সেই সময়কার পত্রিকার পাতা উল্টালে গা শিউরে ওঠে। মানুষের সৃষ্ট দুর্ভিক্ষ কেড়ে নেয় লাখ লাখ মানুষের প্রাণ। হাজার হাজার চাষি, যারা একদা কষে ধরত লাঙল, মাঠ ভরে তুলত সবুজ শস্যের সমারোহে, তারা ভিক্ষার জন্য শহরের মানুষের কাছে হাত পাতে। ফিরে যায় ভিক্ষা না পেয়ে। তারপর বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে। আঞ্জুমানে মফিদুল ইসলাম প্রতিদিন ঢাকা শহর থেকে 30 থেকে 40টি বেওয়ারিশ লাশ দাফন করছিল। সেই কাহিনী ও ছবি আছে সেই সময়কার দৈনিক সংবাদপত্রগুলোর পাতায় পাতায়। ঢাকায় প্রতি ঘন্টায় 3-4 জন লোক মারা যেতে থাকে অনাহারে। এর এক পর্যায়ে আঞ্জুমানের লাশ দাফনের কথা খবরের কাগজে প্রকাশ করা বন্ধ করে দেয় সরকারি আদেশে। আগস্ট থেকে ডিসেম্বর মাস অবধি প্রতিটি জেলা থেকে খবর আসতে থাকে যে শত শত লোক অনাহারে মারা যাচ্ছে। ভাত নেই, কাপড় নেই, বাসস্থান নেই। 10 সেপ্টেম্বর ইত্তেফাক ছবি ছাপে। মাছ ধরার জাল পরে লজ্জা ঢাকার চেষ্টা করছে গ্রামের কোনো কুলবধূ। চট পরে ভিক্ষার আশায় সন্তান কোলে ঘুরে ফিরছে অসহায় জননী। গৃহবধূরা ক্ষুধার জ্বালায় হচ্ছে প্রমোদবালা। রিলিফের কেলেঙ্কারির খবর ছাপা হচ্ছিল খবরের কাগজে, কিন্তু অপরাধী ব্যক্তিদের একজনেরও বিচার হয়েছে এমন কথা শোনা যায়নি কখনো। কেন হয়নি সেই খবরও সংবাদপত্রের পাতায় আসেনি। উত্তরাঞ্চলে পানির দামে বিক্রি হতে থাকে জমি। অসংখ্য সম্ভ্রান্ত কৃষক চাষা ভিক্ষুকে পরিণত হন। সে সময়ে 22 সেপ্টেম্বর বায়তুল মোকাররমের 2 শতাধিক উলঙ্গ, অর্ধ উলঙ্গ নারী পুরুষ অন্য বস্ত্রের দাবিতে মিছিল করে। গ্রাম থেকে আসা অসহায় মানুষের আর্তনাদ একটুও কম্পিত করতে পারেনি আওয়ামী লীগের শাসককুলের হৃদয়। আর সেই সময়ে শেখ মুজিবের 55তম জন্মবার্ষিকী উপলক্ষে 55 পাউন্ড ওজনের কেক কাটেন শেখ মুজিব নিজেই। 23 সেপ্টেম্বর সারা দেশে 4300 লঙ্গরখানা খোলার কথা ঘোষণা করা হয়। সেই সমস্ত লঙ্গরখানার ইতিহাস আর এক করুণ কেলেঙ্কারির ইতিহাস। নওগাঁর আওয়ামী লীগ সংসদ সদস্য 24 সেপ্টেম্বর এক বিবৃতি দিয়ে জানান যে সারা জেলার মানুষ গত 3-4 দিন ধরে না খেয়ে আছে। চালের সের 7 টাকা। তার কয়দিন পরেই 6 অক্টোবর ইত্তেফাক খবর দেয় যে 21 লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায়। ওই দিনই খাদ্যমন্ত্রী বলেন, তখন পর্যন্ত অনাহারে কত লোক মরেছে সরকারের তা জানা নেই। প্রকাশিত পত্রিকাগুলোর খবর অতিরঞ্জিত, তবে তিনি স্বীকার করেন চোরাচালান কিছুটা হয়েছে। 8 অক্টোবর অধ্যাপক আবুল ফজল সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 84 জন শিক্ষক এক বিবৃতিতে বলেন, জাতির জীবনে দুর্যোগ মোকাবেলার প্রতি এত অনাসক্তি, এত অবজ্ঞা, এত অদ্ভুত রকম ঔদাসীন্য কখনো দেখা গেছে বলে মনে হয় না। নিজের প্রতি আস্থাহীন জাতি যে কীরকম জড় পদার্থে পরিণত হতে পারে, বর্তমান বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ। স্বাধীনতা সংগ্রামের সেই একাত্মতা, ত্যাগের মহত্ব, শক্তির সেই প্রচণ্ডতা পরবর্তীকালে সিদ্ধান্তহীনতায়, ভুল সিদ্ধান্তে, প্রশাসনিক নিষ্ক্রিয়তায় আর গুটি কতক লোকের লাগামহীন দুর্নীতির সয়লাবে সব ধুয়ে গেছে। দেশের নেতৃত্বের প্রতি এই জাতীয় দুর্দিনে আমাদের আকুল প্রার্থনা, জাতি হিসাবে আমাদের শক্তিতে আস্থাবান হওয়ার পরিবেশ ফিরিয়ে দিন। 8 অক্টোবর 1974 শ্রমিক লীগের আব্দুল মান্নান এমপি জানান, লবণের দুষ্প্রাপ্যতা সম্পর্কে সম্ভাব্য সকল প্রকার খোঁজখবর নিয়ে জানা গেছে যে মজুতদার উৎপাদনকারীদের কাছ থেকে 2 টাকা মণে লবণ কিনে থাকে। সরকারিভাবে মজুতদারদের জন্য অশোধিত লবণের দাম 15 টাকা আর শোধিত লবণের দাম 55 টাকা নির্ধারিত করা হয়েছে। তিনি আরও বলেন, অশোধিত লবণের দাম 40 টাকা করা হলে বাজারে প্রচুর লবণ পাওয়া যাবে। প্রকাশ, এ ব্যাপারে নাকি আমাদের দলীয় কোনো সংসদ সদস্য জড়িত রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। 13 অক্টোবর ঢাকার সংবাদপত্র সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে 84টি বেওয়ারিশ লাশ দাফন হচ্ছে। 27 অক্টোবর খবর আসে, জামালপুরে প্রতিদিন অনাহারে শতাধিক লোক মারা যাচ্ছে। সরকার এই মৃত্যুকে পুষ্টিহীনতা বলে অভিহিত করে। অনাহারে মানুষ মরছে, সরকার সেটা অস্বীকার করে। 25 অক্টোবর ঢাকার সংবাদপত্রে বের হয়, ট্রাক বোঝাই ধান চাল ভারতে পাচার হচ্ছে। দিনাজপুরের চালের সের 8 টাকা। ক্ষুধানিবৃত্তির জন্য মানিকগঞ্জের এক পরিবারের 7 জন আত্মহত্যা করেছে। এ সময় 25 অক্টোবর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি জনাব কামরুজ্জামান দাবি করেন, দেশের প্রচলিত আইনে চোরাচালানিদের দমন করা হচ্ছে না। কয়েক মাস আগে সংসদে চোরাচালানিদের গুলি করে হত্যা করার বিধান পাশ হয়।
কিন্তু কাউকে কোনোদিন ওই বিধানে হত্যা করা হয়নি। একই সঙ্গে কামরুজ্জামান অবশ্য বলেন, দলের ভেতরে থেকে দলের সমালোচনা করা চলবে না। তখন থেকে আওয়ামী লীগের ভেতরেও কোন্দল দানা বেঁধে ওঠে। সেই ক্রান্তি লগ্নে ২৬শে অক্টোবর ৭৪ স্বাধীনতা সংগ্রামকালের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের নির্দেশে মন্ত্রিত্ব হারান। জনাব তাজউদ্দিন এক বিবৃতিতে বলেন, জাতির বৃহত্তর স্বার্থে তিনি কোনো বিতর্ক সৃষ্টি করতে চান না। ঢাকার এবং বিদেশি সাংবাদিকদের মতে স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ভূমিকা পালন করায় জনাব তাজউদ্দিন আহমেদের যে ইমেজ গড়ে ওঠে তা পাকিস্তানে আটক শেখ মুজিবুর রহমান সহ্য করতে পারছিলেন না। তাছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটক শেখ মুজিবের চেয়ে স্বাধীনতার প্রশ্নকে বড় করে দেখার জন্য বেগম মুজিবও তাজউদ্দিনকে সহ্য করতে পারতেন না বলে জানা যায়। তাজউদ্দিন সম্পর্কে সরকার পক্ষ থেকে প্রচারণা চালানো হয় যে তিনি অর্থমন্ত্রী থাকাকালে দেশের অর্থনীতি ধ্বংসের পথে চলে যায়। তাজউদ্দিন আহমেদ বাকশালের কেন্দ্রীয় কমিটি থেকেও পরবর্তীতে বাদ পড়েন। ২৯শে অক্টোবর সারা দেশে ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই দিনে মজুতদারি আর কালোবাজারের দায়ে আওয়ামী লীগের আর একজন সংসদ সদস্য গ্রেপ্তার হন। ৩০ তারিখে লবণ মজুদের জন্য আওয়ামী লীগের এমপি ডক্টর শামসুদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়। এই অবস্থায় মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির উদ্যোগে ১ নভেম্বর ১৯৭৪ বায়তুল মোকাররম প্রাঙ্গণে শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, চিত্রশিল্পী ও ছাত্রসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিরা বাংলাদেশের বর্তমান মন্বন্তর প্রতিরোধের জন্য আন্দোলনের গঠনের উদ্দেশ্যে এক বিরাট সমাবেশে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর বুদ্ধিজীবীদের এত বিরাট সমাবেশ ইতিপূর্বে আর অনুষ্ঠিত হয়নি। মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির সভাপতি সিকান্দার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত ২ ঘণ্টার উপর এই অনুষ্ঠানে বক্তৃতা করেন অ্যাডভোকেট মির্জা গোলাম হাফিজ, ডক্টর আহমদ শরীফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক জয়নাল আবেদিন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এনায়েতুল্লাহ খান, কামরুন নাহার লাইলি, নিজামুদ্দিন আহমেদ, মহিউদ্দিন আলমগীর, মাধ্যমিক শিক্ষক সমিতির মোহাম্মদ জাকারিয়া এবং বদরউদ্দিন উমর। সমাবেশে বিদ্যমান মন্বন্তর পরিস্থিতি ও মৌলিক অধিকার সম্পর্কে ১৭টি প্রস্তাব গৃহীত হয়। সমাবেশের পর বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহীদ মিনার পর্যন্ত যায় এবং সেখানেই সমাবেশের কর্মসূচি শেষ হয়। সমাবেশে গৃহীত প্রস্তাবগুলির বিবরণ। ১৯৭৪ সালের ১ নভেম্বর বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত মন্বন্তরের গৃহীত প্রস্তাবে বলা হয় যে এই মন্বন্তরের ব্যাপকতা ও ভয়াবহতা ১৯৪৩ সালের মন্বন্তরের ব্যাপকতা ও ভয়াবহতাকেও অতিক্রম করেছে এবং এই মন্বন্তর বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্টি হয়নি, বরং শাসক শ্রেণী ও তাদের সহযোগীদের গণবিরোধী নীতি ও কর্মকাণ্ডেরই প্রত্যক্ষ পরিণতি। সমাবেশের প্রস্তাবে এই মন্বন্তরকে প্রায় দুর্ভিক্ষাবস্থা বলে বর্ণনা না করে একে মন্বন্তর বলে ঘোষণার জোর দাবি জানানো হয়। প্রস্তাবে বৈদেশিক সাহায্যের একটি শ্বেতপত্র ও চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে সর্বদলীয় রিলিফ কমিটি গঠনে সরকারের বিরোধিতার নিন্দা করে এবং অবিলম্বে একটি সর্বদলীয় রিলিফ কমিটি গঠন করার দাবি জানানো হয় এবং এ ব্যাপারে বিরোধী দলসমূহের প্রতি উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও রেশনিং এলাকা সম্প্রসারণ ও টেস্ট রিলিফ চালু করার দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে লঙ্গরখানার সংখ্যা বৃদ্ধি এবং সেখানে নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয়। মন্বন্তর প্রতিরোধ আন্দোলন সমাবেশে রেড ক্রসের চেয়ারম্যান হিসাবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে নিয়োগ করার দাবি জানানো হয়। রাজনৈতিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলায় আটক ও বিনা বিচারে আটক রাজনৈতিক বন্দীসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি জানানো হয়। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হবার পর থেকে এ দেশের মানুষকে সবচেয়ে বেশি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা হলো সংবাদপত্রের স্বাধীনতা। ১৯৪৭ সাল থেকে ৭১ সাল পর্যন্ত যতগুলো সরকার এসেছে তাদের প্রত্যেকের প্রতিশ্রুতি ছিল মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা তথা সংবাদপত্রের স্বাধীনতা তারা নিশ্চিত করবে। কিন্তু প্রায় সব সরকার সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য জারি করেছে নতুন কালাকানুন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ছিল কুশাসন, কালাকানুন, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে গোটা দেশবাসীর প্রতিবাদ। স্বাধীনতা লাভের পর স্বাধীন বাংলাদেশের ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। স্বাভাবিকভাবেই এদেশের মানুষ আশা করেছিল এবার সত্যিকারের মুক্তি আসবে সর্বপরিসরে, কিন্তু ক্ষমতাসীন হয়ে আওয়ামী লীগ সরকার যার উপর হামলা চালায় সেও সংবাদপত্রই।
আইয়ুব শাহীর কুখ্যাত প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্সের বদলে আওয়ামী লীগ জারি করল প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স, যা আইয়ুব শাহীর কালাকানুন অপেক্ষাও ঘৃণ্য ও বর্বর। তাছাড়া বিরোধী সংবাদপত্র অফিসে পুলিশি হামলা ছিল মুজিব আমলের নিয়মিত ঘটনা। আওয়ামী লীগের জনাব মনসুর আলী 1972 সালের 30শে জানুয়ারি পাবনায় ঘোষণা করেছিলেন, সরকার সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন জারি করার পরেও তৎকালীন তথ্যমন্ত্রী শেখ আব্দুল আজিজ বলেছিলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। আবার 1975 সালের জুনে নতুন সংবাদপত্র বন্ধ ঘোষণার পর বাকশালের তথ্যমন্ত্রী কোরবান আলী বলেছিলেন, নতুন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই সংবাদপত্র প্রকাশনা বাতিল করা হয়েছে, আর কোনো সংবাদপত্র প্রকাশের অনুমতি দেওয়া হবে না। এভাবেই যাত্রার শুরু ও শেষ। সংবাদপত্রের স্বাধীনতার সোনার হরিণ কোনোদিন ধরা দেয়নি। বাক স্বাধীনতাও সোনার হরিণই হয়ে থাকে জনগণের কাছে। তৎকালীন আওয়ামী মন্ত্রীরা প্রায় প্রত্যেকেই বলেছেন সংবাদপত্রের স্বাধীনতার কথা। 72 সালে 13ই ফেব্রুয়ারি তদানীন্তন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডক্টর কামাল হোসেন সাংবাদিকদের বলেছিলেন, শুধু প্রশংসা নয়, সরকারের ভুল ত্রুটিও তুলে ধরুন। 5ই মার্চ তৎকালীন ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী বলেন, সরকার সংবাদপত্রের ওপর বিধিনিষেধ আরোপের চেষ্টা করলেই ছাত্র সমাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। আর 1975 সালের ফেব্রুয়ারি মাসে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে যখন বিশেষ ক্ষমতা আইন পাশ করা হয়, সেই অধিবেশনে নূর আলম সিদ্দিকী সহ সংবাদপত্রের স্বাধীনতাকামী মন্ত্রী, নেতা, উপনেতা, পাতিনেতা ও এমপিরা উপস্থিত ছিলেন, কিন্তু কেউই এর প্রতিবাদ করেননি। 1973 সালের 19শে সেপ্টেম্বর যখন গণবিরোধী ও মৌলিক অধিকার বিরোধী প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স পাশ হয়, তখন তার পক্ষেই ভোট দিয়েছিলেন তথাকথিত সংবাদপত্রের স্বাধীনতাকামীরা। তখন তাদের আর আন্দোলন করার কথা মনে থাকেনি। 1972 সালের 7ই মার্চ আওয়ামী লীগের তৎকালীন সমাজসেবা সম্পাদক জনাব AKM ওবায়দুর রহমান বলেছিলেন, সংবাদপত্রের সমালোচনা গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ এবং গণতন্ত্রের সুষ্ঠু বিকাশের জন্য এর ভূমিকা অপরিসীম। 15ই এপ্রিল 1972 তথ্যমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। 4 মে সংসদের তৎকালীন স্পিকার মাহমুদুল্লাহ বলেন, দেশে পূর্ণ গণতন্ত্র বিকাশের জন্য সংবাদপত্রের স্বাধীনতা অপরিহার্য। সরকারের পক্ষেই যাক আর বিপক্ষেই যাক, সাংবাদিকদের প্রকৃত তথ্য তুলে ধরতেই হবে। কিন্তু 22শে মে আসে একটি সংবাদ, গণপরিষদ সদস্যের সাথে বচসার কারণে সাতক্ষীরার এক সাংবাদিক গ্রেফতার। 29শে মে আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এক বিবৃতি দিয়ে বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে কিছুদিন যাবৎ লক্ষ্য করে আসছি যে গণশক্তি সাম্যবাদী দলের জনাব তোহার সম্পাদিত নামক একটি সাপ্তাহিক পত্রিকা এখনও পূর্ব বাংলা নাম ব্যবহার করছে। তাছাড়া হক কথা, চরমপত্র ও হলিডে নামক অপর 3টি পত্রিকাও বাংলাদেশের সঙ্গে বন্ধু রাষ্ট্রগুলোর বন্ধুত্বে ফাটল ধরানোর জন্য ব্যর্থ চেষ্টা করছে ইচ্ছাকৃত মিথ্যা প্রচারণার মাধ্যমে। তারা বিদেশি সাম্রাজ্যবাদের এজেন্ট হিসেবে স্বাধীনতার বিরুদ্ধাচারণ করছে এবং এখন দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। এই সমস্ত পত্রিকার সম্পাদক মণ্ডলী কি এত সহজেই ভুলে গেছেন যে গত বছর এই সময় উক্ত বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশের স্বাধীনতার জন্য কি বিরাট ভূমিকা পালন করেছেন? আজ বাংলাদেশ স্বাধীন হবার মাত্র 4 মাসের মধ্যে কি করে এই কতিপয় পত্রিকা এত অকৃতজ্ঞ হতে পারে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত সরকারের দেয়া গণতন্ত্রের জন্যই কি তারা এই স্পর্ধা পাচ্ছে? আমি তাদের সাবধান করে দিতে চাই, গণতন্ত্রকে ব্যবহার করে এভাবে গণবিরোধী ও বিদেশি চক্রান্ত সহ্য করা হবে না। কারণ এই জঘন্য ষড়যন্ত্র আমাদের প্রতি ও বন্ধু রাষ্ট্রসমূহের প্রতি চ্যালেঞ্জ স্বরূপ। আমরা সরকারের কাছে অবিলম্বে এই সমস্ত পত্রিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। সরকার যদি এর আশু ব্যবস্থা গ্রহণ না করে, তবে জনগণই ওই পত্রিকাগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তার এই হুমকি পরে হয়রানিতে রূপান্তরিত হয়। সেই প্রেক্ষিতে 20শে জুন ঢাকার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, জাতির কাছে বাস্তবধর্মী সত্য তুলে ধরতে সাংবাদিকরা কারো হস্তক্ষেপ বা হুমকির কাছে মাথা নোয়াবে না। তারা বিবৃতিতে আরও বলেন, এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে বিভিন্ন মহল সংবাদ প্রকাশের জন্য হুমকির আশ্রয় নিচ্ছে। বিগত দিনে এই ধরনের হুমকির পরিপ্রেক্ষিতে সাংবাদিক ইউনিয়ন হুমকি প্রদানকারীদের সংবাদ ছাপাতে অস্বীকার করেছে। ভবিষ্যতে এই ধরনের প্রচেষ্টা যাতে করা না হয়, তার জন্য ইউনিয়ন সকল মহলের প্রতি সহযোগিতার আহ্বান জানাচ্ছে। সরকার এইসবে কর্ণপাত করার কোনো প্রয়োজনীয়তাই বোধ করেনি। 72 সালের 21শে জুন
হক কথার সম্পাদককে গ্রেফতার করা হয়। 17ই জুলাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় শেখ মুজিবুর রহমানও এরপর প্রতিশ্রুতি দেন, সরকার কোনোদিনই সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। একই অনুষ্ঠানে তিনি বলেন, তথাকথিত প্রগতিবাদীরা সরকারের সমালোচনা শুরু করেছে। এদের সমালোচনা বাংলাদেশের স্বাধীনতার মূলে কুঠারাঘাত হানছে। এ ধরনের ফ্রিস্টাইল কোনো সরকার সহ্য করবে না। তারপর আগস্ট মাসে দৈনিক বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট কোরবান আলী বলেন, সংবাদপত্রকে অবাধ স্বাধীনতা দেওয়া যেতে পারে না। এরপরই 6 সেপ্টেম্বর রাষ্ট্রপতির জারিকৃত বিশেষ ক্ষমতা আইনে সাপ্তাহিক মুখপাত্র ও স্পোকসম্যান সম্পাদক ফয়জুর রহমানকে গ্রেফতার করা হয়। 7 সেপ্টেম্বর চট্টগ্রামের দেশ বাংলা অফিস জ্বালিয়ে দেওয়া হয়। হুমকি ও চাপের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তেই থাকে। 6 অক্টোবর এই প্রেক্ষিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে দাবি জানান, আদালতের সিদ্ধান্ত ছাড়া কোনো পত্রিকা বন্ধ করা যাবে না। বন্ধ করে দেওয়া পত্রিকাগুলোকে আদালতে মামলা করতে দেওয়ার অধিকার দিতে হবে। অবিলম্বে প্রেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স বাতিল করতে হবে। সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি, হয়রানির পাশাপাশি আওয়ামী লীগ সরকার 72 সালের অক্টোবরে এক আদেশ জারি করে। ওই নির্দেশে বলা হয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেতার, টিভি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের চিন্তা ও মতামত প্রকাশের পূর্বে সরকারি অনুমোদন নিতে হবে। পূর্ব অনুমতি ছাড়া তারা তাদের বক্তব্য কিংবা প্রতিবেদন কোথাও ছাপাতে পারবেন না। এই হিসাবে ওই শ্রেণীর কর্মচারীদের জন্য সংবাদপত্রে চিঠিপত্র লেখাও নিষিদ্ধ হয়ে যায়। 26 অক্টোবর ডক্টর আহমদ শরীফ সহ 5 জন বুদ্ধিজীবী এই সরকারি নির্দেশের প্রতিবাদ করেন। দেশে প্রণীত সংবিধানে কিন্তু প্রেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্সের কোনো হেরফের না করে সেটাকে তেমনভাবেই বহাল রাখা হয়েছিল। প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট চিন্তাবিদ জনাব আবুল হাশিম সংবিধান সম্পর্কে বলেন, এতে বাক স্বাধীনতা অস্বীকৃত হয়েছে এবং দেশ আইনের শাসন থেকে বঞ্চিত হয়েছে। 1973 সালের 1 জানুয়ারি প্রেস ক্লাবের উল্টো দিকে ইউএসআইএস অফিসের সামনে পুলিশ 2 জন ছাত্রকে গুলি করে হত্যা করে। দৈনিক বাংলা সেদিন বিকেলে একটি টেলিগ্রাম বের করে। এই জন্য দৈনিক বাংলার সম্পাদক মণ্ডলীর সভাপতি হাসান হাফিজুর রহমান এবং সম্পাদক আব্দুল তোয়াব খান চাকরিচ্যুত হন। দৈনিক বাংলার সাংবাদিক, শ্রমিক এবং কর্মচারীরা 4 জানুয়ারি শেখ মুজিবের কাছে ওই 2 জন সাংবাদিককে পুনর্বহালের দাবি জানালে প্রধানমন্ত্রী মুজিবুর রহমান 2 জানুয়ারির পত্রিকাটি স্বহস্তে তুলে নিয়ে বলেন, আমার কাগজে এসব কী লিখেছ? তোমাদের যদি কোনো নীতি থাকে প্রেস ক্লাবে ফলাইও, নিজের ড্রয়িং রুমে ফলাইও, আমার কাগজে এসব চলবে না। ওই দিন জাতি জানতে পারল সরকার নিয়ন্ত্রিত সবগুলো কাগজের মালিক হলেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজে। পরিহাস। এর মাত্র 9 দিন আগেই 22 ডিসেম্বর 72 তৎকালীন তথ্যমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী ঘোষণা করেছিলেন, সরকারি নিয়ন্ত্রণাধীন সংবাদপত্রগুলোর স্বাধীনতায় সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবেন না। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু দীর্ঘদিন সংবাদপত্রের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। অনেক চেষ্টা করেও ওই 2 জন চাকরিচ্যুত সাংবাদিককে আর দৈনিক বাংলায় পুনর্নিয়োগ করা সম্ভব হয়নি। 5 জানুয়ারি ছাত্রলীগ নেতা শেখ শহীদুল ইসলাম পল্টন ময়দানে বলেন, দৈনিক বাংলা পত্রিকা থেকে 2 জন পাকিস্তানি দালালকে অপসারণ করা হয়েছে। তিনি অভিযোগ তোলেন, অন্যান্য পত্রিকাতেও পাকিস্তানি দালাল আছে। তিনি বলেন, 15ই মার্চ থেকে ছাত্রলীগ এদের বিরুদ্ধে অভিযান চালাবে। শহীদ বলেন, প্রধানমন্ত্রীর নামের আগে জাতির পিতা ও বঙ্গবন্ধু না লিখলে পত্রিকার অস্তিত্ব বিপন্ন হবে। এরপরেও জনাব M.R. সিদ্দিকী ও শেখ আব্দুল আজিজ বলতে থাকেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর। এ ধরনের বিপরীতধর্মী বক্তব্য আওয়ামী লীগ নেতাদের মুখ থেকে শোনা যেতে থাকে। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে দলের মধ্যে দ্বিমত থাকলেও সংবাদপত্রের ওপর আওয়ামী লীগ সরকারের হামলা বিভিন্ন কৌশলে চলতে থাকে। জাসদের দৈনিক মুখপত্র গণকণ্ঠ পত্রিকা রাষ্ট্রায়ত্ত প্রেস জনতা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজেস থেকে প্রকাশিত হতো। 29 মার্চ ওই সংস্থায় সরকার একজন নতুন প্রশাসক নিয়োগ করেন। নতুন প্রশাসক নিয়োজিত হওয়ার পরেই ওই পত্রিকার সাংবাদিক সহ সকল কর্মীদের ওখান থেকে বের করে দেন। 31 মার্চ গণকণ্ঠের সাংবাদিক ও কর্মীদের প্রতি সংহতি প্রকাশের জন্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রতিবাদ সভা ও প্রতীক ধর্মঘট করে। 13ই মে দৈনিক স্বদেশ বন্ধ করে দেওয়া হয়। 18ই জুন প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স বলে সরকার নয়াযুগ সম্পাদককে গ্রেফতার করে। ইতিমধ্যেই হক কথা, মুখপত্র, স্পোকসম্যান, লাল পতাকা, গণশক্তি প্রভৃতি পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। 73 সালের 29 জুন ঢাকা সাংবাদিক ইউনিয়ন
শিল্পমন্ত্রীর সাংবাদিকদের বিরুদ্ধে কটূক্তির জবাবে বলেন, সত্য বলা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। আমরা হুমকির মুখে সীমিত স্বাধীনতায় কাজ করছি। 5ই জুলাই সংসদে তৎকালীন তথ্যমন্ত্রী শেখ আজিজ আবারও বলেন, দেশের সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রয়েছে। এরপর 12ই আগস্ট সরকার বিনা নোটিশে চট্টগ্রামের দেশ বাংলা পত্রিকাটি জোর করে বন্ধ করে দেন। 23শে নভেম্বর সাপ্তাহিক ওয়েভ পত্রিকাকে আদালতে ইনজাংশন উপেক্ষা করে বন্ধ করে দেওয়া হয়। দেশ বাংলার সম্পাদককে রাষ্ট্রপতির 40 নং আদেশ বলে গ্রেফতার করা হয়। এর একদিন পরেই 14ই আগস্ট আওয়ামী লীগের তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বর্তমান সরকারের ইমানের অঙ্গ। আওয়ামী লীগ সরকারের এইরকম নির্লজ্জ আচরণের নজির ব্রিটিশ অথবা পাকিস্তান আমলেও খুঁজে পাওয়া যাবে না। দেশ বাংলার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার জন্য সাংবাদিক ইউনিয়ন কঠোর মনোভাব গ্রহণ করেন। এ ব্যাপারে আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 27শে আগস্ট বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্মল সেন বলেন, চোরাচালানিদের জন্য গৃহীত রাষ্ট্রপতির 50 নং ধারা বলে সাংবাদিকদের গ্রেফতার করা চলবে না। 28শে আগস্ট আওয়ামী লীগ সরকার প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স 73 নামে একটি গণবিরোধী কালাকানুন জারি করে আগের প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্সের স্থলাভিষিক্ত করেন। 29শে সেপ্টেম্বর সংসদ অধিবেশনে ওই অর্ডিন্যান্সটি পাশ করা হয়। এই অর্ডিন্যান্সের ওপর বক্তৃতাকালে স্পিকার আব্দুল মালেক উকিল বলেন, রাষ্ট্রবিরোধী কোনো প্রকাশনা সহ্য করা হবে না। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ এই বিলের উদ্দেশ্য নয়, তবে অন্য সব দেশের মতো সংবাদপত্রের যুক্তিসঙ্গত বিধিনিষেধ থাকা বাঞ্ছনীয়। বিলের উপর আলোচনাকালে জাসদের আবদুল্লাহ সরকার বলেন, এই বিল আইয়ুব আমলের কালাকানুনের সমতুল্য। এর মাধ্যমে সরকারের গুণকীর্তন ছাড়া আর কিছুই সম্ভব না। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কিছু করলে জনগণই ওই সংবাদপত্র প্রত্যাখ্যান করবে, আইনের দরকার হবে না। এর জবাবে মালিক উকিল বলেন, কাউকে প্রতিষ্ঠিত নৈতিকতা ও সৌজন্যতার পরিপন্থী আলোচনা বা সংবাদ প্রকাশ করতে দেওয়া হবে না। হলিডে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হলিডে সম্পাদক জনাব এনায়েতুল্লাহ খানকে তিনি জারদ সন্তান বলে আখ্যায়িত করেছিলেন। তাকে উদ্দেশ্য করে জনাব মালেক উকিল অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সংসদে এ ধরনের অশালীন উক্তির নজির বিশ্বের কোনো সভ্য দেশে নেই। মালেক উকিল মিথ্যে বলেন। এই অর্ডিন্যান্স নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করা হয়েছে। বিএফইউজ 23 সেপ্টেম্বর 73 এক প্রতিবাদ লিপিতে অস্বীকার করে বলেন, এই অর্ডিন্যান্স সম্পর্কে কোনো সাংবাদিকের সাথে আলোচনা করা হয়নি। এছাড়া অবৈধ সন্তান কথাটি সংসদে কোনো ভদ্র সমাজে ব্যবহার করা হয় না। এটি সভ্য জগতের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এই উক্তি অশালীন, সভ্যতা বিবর্জিত এবং কদর্য। এ প্রেক্ষিতে হলিডে সম্পাদক এনায়েতুল্লাহ খান এক বিবৃতিতে বলেন, হলিডে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। একই সময়ে সরকারের ভারতপ্রীতি চরম আকার ধারণ করে। ভারতের বিরুদ্ধে তথা বন্ধুরাষ্ট্রের বিরুদ্ধে কাউকে কোনো কথা বলতে দেওয়া হবে না। এ ধরনের হুমকি প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য সব মন্ত্রী, প্রতিমন্ত্রী, হবু মন্ত্রীরা উচ্চস্বরে ঘোষণা করতে থাকেন। তখন কলকাতার আনন্দবাজার পত্রিকা ভারতকে বাংলাদেশের মুক্তিদাতা বলে অভিহিত করে একটি নিবন্ধ লেখে। এতে মাওলানা জেহাদির জিকির শিরোনামে একটি সম্পাদকীয় নিবন্ধে মাওলানা ভাসানীর প্রতি অশালীন উক্তি করা হয়। 5ই আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়ন বলেন, ভারত বাংলাদেশের মুক্তিদাতা এই কথায় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ কৃতিত্বের প্রতি কটাক্ষ করা হয়েছে। সারা দেশে এর সপক্ষে সমর্থন গর্জে ওঠে, কিন্তু আওয়ামী নেতারা মনি মোজাফফর গংরা সেদিন কেউই ওই উক্তির বিরোধিতা করে টু শব্দটি পর্যন্ত করেনি। তবে কি এদেশের স্বাধীনতার ব্যাপারে কোনো কৃতিত্ব মুক্তিযোদ্ধাদের আছে বলে আওয়ামী লীগ বা তার দোসররা বিশ্বাস করে না?